ঋণের জন্য আবেদন করা হয়েছে। এটি যুবকদের মধ্যে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে সহায়তা করবে। যেখানে মহিলা ক্ষমতায়নের কথা আমি যদি বলি, রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা রক্ষায় রাজ্য সরকারের চাকরিরত মহিলাদের জন্য 33% পদ সংরক্ষিত করা, মহিলা স্টার্টআপগুলোকে বন্ধকহীন ঋণ প্রদান, শিল্প উদ্যোগকে উৎসাহিত করা এবং অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করা হয়েছে। মহিলাদের সহায়তায় একটি টোল ফ্রি একটি হেল্পলাইন এবং জেলা মহিলা হাব গঠন করা হয়েছে। ব্যবসা বাণিজ্য মহিলাদের অংশগ্রহণকে উৎসাহিত করতে সরকারি মার্কেট স্টল বন্টনে 50% মহিলা উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। উচ্চশিক্ষায় মহিলাদের সুযোগ বাড়াতে সরকারি ডিগ্রি কলেজে ছাত্রীদের টিউশন ফি মুকুব করা হয়েছে। মহিলাদের সমষ্টিগত ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে 4,71,000 গ্রামীণ মহিলাকে স্বসহায়ক গোষ্ঠীতে যুক্ত করা হয়েছে। গ্রামীণ মহিলা উদ্যোক্তা লাখপতিদের উন্নয়নে সহায়তা করতে বর্তমানে 83,424 জন লাখপতি বিধি সুবিধাভোগী এখানে রয়েছেন। সম্পত্তির মালিকানাতে উৎসাহিত করতে সম্পত্তি রেজিস্ট্রেশনে মহিলাদের জন্য স্ট্যাম্প ডিউটিতে 1% হ্রাস করা হয়েছে। মহিলা ক্রীড়া প্রতিভাদের সহায়তার জন্য মুখ্যমন্ত্রী রাজ্য প্রতিভা অনুসন্ধান কর্মসূচির আওতায় 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। মহিলা ও কিশোরদের নিরাপদ ও স্বাস্থ্যকর স্যানিটেশনের সুবিধা নিশ্চিত করতে নগর শাসিত স্থানীয় সংস্থাগুলোতে পিঙ্ক টয়লেট চালু করা হয়েছে। পরিষ্কৃত পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করতে মোট 7,49,000 পরিবারের মধ্যে 6,13,000 অর্থাৎ 82% গ্রামীণ পরিবারকে নল বাহিত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। আয়রন দূষণের সমস্যা মোকাবিলায় ও পানীয় জলের গুণগত মান উন্নয়নে 1,171টি আয়রন রিমুভাল প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। রাজ্যব্যাপী চ্যালেঞ্জিং ভূখণ্ডগুলোতে বৃষ্টির জল সংরক্ষণ প্রকল্প এবং ছড়ার জল শোধন কেন্দ্র সহ 471টি ইনোভেটিভ স্কিম বাস্তবায়ন করা হয়েছে। এই উদ্যোগগুলি নিরাপদ ও পরিষ্কৃত পানীয় জল সুনিশ্চিত করতে গ্রামীণ এলাকার জনগণের জীবনযাত্রার উন্নতিতে রাজ্য সরকার দায়বদ্ধতাকে তুলে ধরে। স্বাস্থ্য শিক্ষক পরিকাঠামোতে দক্ষ স্বাস্থ্যকর্মী বাড়াতে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে MBBS আসনের সংখ্যা 200 থেকে 3 গুণ বাড়ানো হয়েছে। প্রায় 400 মতো আসন সংখ্যা বাড়ানো হয়েছে। রাজ্যের মুখ্য রেফারেল হাসপাতাল GBP হাসপাতালের রোগীদের যে শয্যা সংখ্যা 727 ছিল, সেটাকে বাড়িয়ে 1,413 করা হয়েছে। ডেন্টাল স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের জন্য বার্ষিক 50 জন শিক্ষার্থী নিয়ে আগরতলা সরকারি ডেন্টাল কলেজ নামে একটি নতুন ডেন্টাল কলেজ স্থাপিত হয়েছে। নার্সিং শিক্ষার উন্নতিতে ত্রিপুরার নার্সিং ইনস্টিটিউটকে আগরতলা সরকারি নার্সিং কলেজে উন্নীত করা হয়েছে। বেসরকারি ক্ষেত্রে অংশগ্রহণে রাজ্যে নার্সিং এর ফার্মাসি শিক্ষার প্রসারে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা হয়েছে। স্বাস্থ্য সেবাকে PPP মডেলে তুলে ধরা হচ্ছে। শিশুদের জন্মগত হৃদরোগের চিকিৎসার জন্য চেন্নাইয়ের অ্যাপোলো শিশু হাসপাতালের সাথে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। রাজ্যে প্রথমবার কীর্তি প্রতিস্থাপনের সুবিধা চালু করা হয়েছে। এই উদ্যোগ চিকিৎসা পরিষেবা পরিসরকে আরও প্রসারিত করবে। স্বাস্থ্য বীমা প্রকল্প প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় প্রায় 15 লক্ষ সুবিধাভোগী আয়ুষ্মান ভারত কার্ড পেয়েছেন, যা চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 4 লক্ষেরও বেশি ব্যক্তিকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় কার্ড দেওয়া হয়েছে, যা একই সুবিধা প্রদান করবে। সহজে স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য রাজ্যে 1,128টি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু রয়েছে। স্বাস্থ্য সচেতনতা এবং স্ক্রিনিং এর জন্য সমস্ত আয়ুষ্মান আরোগ্য মন্দিরে প্রতি শনিবার আয়ুষ্মান মেলা অনুষ্ঠিত হয়। জাতীয় লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে 2025 সালের মধ্যে যক্ষ্মা নির্মূলীকরণের উদ্দেশ্যে সমস্ত স্বাস্থ্য সুবিধাকে উন্নত করা হয়েছে। সাশ্রয়ী মূল্যের ওষুধ জনসাধারণকে সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ করতে 25টি জনঔষধি কেন্দ্র বর্তমানে চালু রয়েছে। আরও 8টি জনঔষধি কেন্দ্র স্থাপনের প্রস্তাব রয়েছে, যা স্বাস্থ্য পরিষেবার সুযোগকে প্রসারিত করবে। চিকিৎসা শিক্ষা পরিকাঠামো
বিশেষজ্ঞ চিকিৎসা, স্বাস্থ্য বীমা এবং কম মূল্যের ওষুধের লভ্যতা এই উদ্যোগগুলি রাজ্যের উন্নত স্বাস্থ্য ব্যবস্থার চিত্রকে প্রতিফলিত করে। শিক্ষাক্ষেত্রে রাজ্য পর্ষদের পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীদের ফলাফলের 2 মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার জন্য রাজ্য সরকার বছর বাছাও পরীক্ষা চালু করেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত দশম ও দ্বাদশ শ্রেণীর 100 জন শিক্ষার্থীকে মাসিক 5,000 টাকা করে বৃত্তি প্রদানের জন্য মুখ্যমন্ত্রী স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং স্কিম চালু করা হয়েছে। পর্ষদের দশম শ্রেণীর পরীক্ষার উত্তীর্ণদের মধ্যে নির্বাচিত 30 জনকে বিনামূল্যে 2 বছর জেই এবং নিট এন্ট্রান্স পরীক্ষা কোচিং এর জন্য সুপার 30 প্রকল্প চালু করা হয়েছে। ছাত্রছাত্রীদের পড়া বোঝা এবং সংখ্যা গণনার দক্ষতা বাড়ানোর জন্য নিপুণ ত্রিপুরা চালু করা হয়েছে। উদ্ভাবন ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে বিদ্যালয়গুলোতে টিঙ্কারিং ল্যাব স্থাপন করা হয়েছে। শিক্ষায় প্রযুক্তিকে সংহত করতে আইসিটি ইন স্কুল প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স, কৃষি এবং আরো অনেক সেক্টরে স্কুলগুলোতে বৃত্তিমূলক শিক্ষা চালু করা হয়েছে। শিক্ষায় প্রযুক্তিগত অভিজ্ঞতা অর্জনে 854টি বিদ্যালয়ে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ স্মার্ট ক্লাস চালু করা হয়েছে। দিব্যাঙ্গ শিশুদের শিক্ষায় সহায়তার জন্য সক্ষম ত্রিপুরা প্রকল্প চালু করা হয়েছে। নতুন জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়ন, এই ক্ষেত্রে সর্বশেষ শিক্ষাগত নির্দেশিকার সাথে সামঞ্জস্য রেখে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে নতুন জাতীয় শিক্ষানীতি সফলভাবে গৃহীত হয়েছে। শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের নতুন জাতীয় শিক্ষানীতি 2020 নির্দেশিকা অনুসারে স্কুলগুলোতে সামাজিক ও সংবেদনশীল শিক্ষার পাঠ্যক্রম সহজ চালু করা হয়েছে। শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা প্রদানের জন্য শিক্ষার বিকল্প পদ্ধতি হিসাবে 5টি টিএভি বিদ্যা টিভি চ্যানেল চালু করা হয়েছে এবং সেগুলোকে স্মার্ট ক্লাসের সাথে যুক্ত করা হয়েছে। শিক্ষকদের ক্লাসে উপস্থিতি এবং ডিজিটাল শিক্ষার উপর নজরদারি, জবাবদিহিতা এবং দক্ষতা নিশ্চিত করতে বিদ্যা সুরক্ষা কেন্দ্র চালু করা হয়েছে। উন্নত শিক্ষা প্রদান এবং উৎকর্ষ প্রসারের লক্ষ্যে 82টি পিএমসি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। পরিবহন ক্ষেত্রে রাজ্য সরকার মেসার্স টাটা মোটরসের সঙ্গে পিপিপি মডেলে 14 কোটি টাকা ব্যয়ে ইরানিয়ান ইনস্টিটিউট অফ ড্রাইভিং ট্রেনিং এবং রিসার্চ স্থাপিত হয়েছে এবং তা চালু রয়েছে। রেল পরিবহনের ক্ষেত্রে সুবিধা বাড়াতে এবং এই অঞ্চলে নাগরিকদের চাহিদা মেটাতে উত্তর পূর্ব সীমান্তে রেলওয়ে গত 16 জুন 2024 থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সাতপুর পর্যন্ত সম্প্রসারিত করেছে। এর ফলে দক্ষিণ জেলার জনগণের দীর্ঘদিনের চাহিদা পূরণ হয়েছে। রেল যোগাযোগ এবং উন্নতিকরণের ক্ষেত্রে এই রাজ্য অভূতপূর্ব সাফল্য লাভ করেছে। আগরতলা কলকাতা গরিব রথ এক্সপ্রেস আগরতলা থেকে কলকাতা রুটে চলাচল শুরু করেছে, যা রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বাণিজ্যের প্রসার ছাড়াও পার্শ্ববর্তী রাজ্যগুলির রোগী, শিক্ষার্থী এবং অন্যান্য যাত্রীদের উপকারে আসবে। এছাড়াও আগরতলা দেবগড় আগরতলা এক্সপ্রেস এবং আরেকটি আগরতলা কলকাতা আগরতলা স্পেশাল ট্রেনকে এখন এসি 3 টায়ার ইকোনমিক কোচ সহ একটি আধুনিক কোচে রূপান্তরিত করা হয়েছে। রাজ্যের রেল পরিষেবার ক্ষেত্রে বর্তমানে প্রায় 19টি ট্রেন আগরতলা থেকে দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, গুয়াহাটি, দেওঘর, ফরিদাবাদ, ফিরোজাবাদ ও মুম্বাইয়ের মধ্যে চলাচল করছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে আগরতলা এমবিবি বিমানবন্দর দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিসাবে পরিগণিত হয়েছে। প্রতিদিন বিভিন্ন বিমান সংস্থার প্রায় 30টি বিমান আসা যাওয়া করছে এবং প্রায় 4000-এর মতো যাত্রী এই বিমানবন্দরে যাতায়াত করছে। সম্প্রতি সর্বভারতীয় স্তরে কাস্টম স্যাটিসফ্যাকশন সার্ভে অনুসারে আগরতলা এমবিবি বিমানবন্দরে সারা দেশে 10ম স্থানে রয়েছে। আগরতলা থেকে দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, গুয়াহাটি ও ইম্ফলের মধ্যে নিয়মিত বিমান চলাচল রয়েছে এবং শীঘ্রই হায়দ্রাবাদের সাথে বিমান যোগাযোগ চলবে। রাজ্য সরকার বিদ্যুৎ সরবরাহ পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তা 2275 কোটি টাকা দিয়ে ত্রিপুরা পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং এবং জেনারেশন এফিসিয়েন্সি প্রজেক্ট রূপায়ণ করছে। রাজ্য 803 কোটি টাকা ব্যয়ে রিফর্ম বেসড রেজাল্টিং ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম রূপায়ণ করছে। পিএম জনমন প্রকল্পে ভারত সরকার ত্রিপুরা রিয়ান সম্প্রদায়ের পরিবারের বিদ্যুতায়নের জন্য 7 কোটি 6 লক্ষ টাকা অনুমোদন করেছে। 3618টি পরিবারকে ইতিমধ্যে
অন গ্রিড মোডে বিদ্যুতায়ন করা হয়েছে। শরণার্থী পুনর্বাসন কর্মসূচির অঙ্গ হিসাবে সকল শরণার্থী শিবিরে বসবাসকারী 4,512টি পরিবারকে বিদ্যুতায়ন করা হয়েছে। কৃষিক্ষেত্রে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে 2023-24 সালে 2,35,000 কৃষকের অ্যাকাউন্টে 131,97 লক্ষ টাকা সরাসরি প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা নামে একটি পরিপূরক উদ্যোগ চালু করে প্রিমিয়ামের প্রায় 95% কৃষকের অংশ বহন করছে। এর ফলে 2023-24 সালে 3,81,000 কৃষকের ফসল বীমা করা হয়েছে। কৃষি শ্রমিক সংকট নিরসনে 2023-24 অর্থ বছরে 8,000-এরও বেশি বিভিন্ন ধরনের আধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ভূমি রেকর্ড এবং রিয়েল টাইম ফসল জরিপের জন্য ইউনিফাইড ফার্মার ডাটাবেস তৈরির কাজটি প্রক্রিয়াধীন রয়েছে এবং আজ অবধি এই পোর্টালে 3,30,500 জন কৃষকের বিবরণ নিবন্ধিত হয়েছে। ইরিগেশনের ক্ষেত্রে রাজ্য সরকার 2023-24 অর্থবর্ষে মোট 1,21,512 হেক্টর চাষযোগ্য জমিকে নিশ্চিত সেচের আওতায় নিয়ে এসেছে। 2024-25 থেকে 2027-28 সাল পর্যন্ত 4 বছরের মধ্যে রাজ্য সরকার নিশ্চিত সেচের আওতায় 30,084 হেক্টর জমিতে 47টি ক্ষুদ্র সেচ সংরক্ষণ প্রকল্প অর্থাৎ বৃষ্টির জল সংগ্রহের কাঠামো, 5টি ডাইভারশন স্কিম, 500টি গভীর নলকূপ প্রকল্প, 35টি উত্তোলন সেচ প্রকল্প এবং 5,351টি অগভীর টিউবওয়েলের স্কিম নির্মাণের পরিকল্পনা নিয়েছে। রাজ্য সরকার জনগণের অর্থনৈতিক উন্নয়নের সাথে পরিবেশগত সুরক্ষা বাড়ানোর প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে চলছে। 2018-19 থেকে 2023-24 সালের মধ্যে প্রায় 33,620 হেক্টর বনভূমি এবং প্রায় 2,505 কিলোমিটার রাস্তার ধারে এবং নদীর তীরে বৃক্ষরোপণ করা হয়েছে। 31 মার্চ 2024 পর্যন্ত প্রায় 12,632 হেক্টর বনাঞ্চলে বনায়ন করা হয়েছে। 2023-24 সালে মাটির সামুদ্রিক আর্দ্রতা এবং বৃষ্টির জল সংগ্রহের জন্য বনাঞ্চলে অমৃত সরোবর সহ 351টি চেক ড্যাম নির্মাণ করা হয়েছে। এই চেক ড্যামগুলোর যৌথ বন পরিচালনা কমিটি ও স্বনির্ভর গোষ্ঠীগুলিকে মৎস্য চাষ ও সেচের জন্য হস্তান্তর করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনার অধীনে বন দপ্তর প্রায় 2 লক্ষ পরিবারের মধ্যে 10 লক্ষ চারা বিতরণের মাধ্যমে গ্রামীণ পরিবারের নাগরিকদের মধ্যে পুষ্টি, পরিবেশগত এবং আর্থিক স্বনির্ভরতা বাড়ানোর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2023-24 অর্থ বছরে এখন পর্যন্ত 749টি গ্রামে 1,58,000 পরিবারকে মোট 7,92,000 চারা বিতরণ করা হয়েছে। সকল অংশের জনগণের অংশগ্রহণের মাধ্যমে রাজ্য সরকার সফলভাবে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছে। 2024-25 অর্থবর্ষের জন্য 5 জুলাই 2024 একটি গণ বৃক্ষরোপণ অভিযান আয়োজন হয়েছিল, যেখানে রাজ্য জুড়ে 5 মিনিটে মোট 6,21,000 চারা রোপণ করা হয়েছে। কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে আমাদের সরকার 2018 সালের ডিসেম্বর মাসে কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহের কাজ শুরু করে দিল, যা এখনো অব্যাহত রয়েছে। এখন অবধি রাজ্য সরকার মোট 2,08,000 মেট্রিক টন ধান সংগ্রহ করেছে, যার মধ্যে মোট ন্যূনতম সহায়ক মূল্য 405,9,00,000 টাকা। 36,411 মেট্রিক টন ধান গত 1 বছরে সংগ্রহ করা হয়েছে, যার ন্যূনতম সহায়ক মূল্য 78,86,00,000 টাকা। কোভিড-19 মহামারী পরবর্তী সময়ে অর্থনৈতিক চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে সমাজের দুর্বল অংশে জনগণের সহায়তার প্রয়োজনীয়তা স্বীকার করে ভারত সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে একটি নতুন সম্মানিত কর্মসূচি চালু করেছে, যা জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে নিয়মিতভাবে বিনামূল্যে খাদ্য শস্য প্রদানের সংস্থান করছে। এই প্রকল্পের অধীনে গত 1 বছরে রাজ্যে প্রায়োরিটি হাউসহোল্ড এবং অন্তর্দয় অন্ন যোজনার সুবিধাভোগীদের বিনামূল্যে মোট 1,61,000 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছিল। এতে ভর্তুকির পরিমাণ 643 কোটি টাকা। ব্লু রিয়াং
শরণার্থী পরিবারগুলোকে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের আওতায় আনা, তাদের খাদ্য ও পুষ্টি সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার ৬,২৫০টি পরিবারের মোট ২২,০০০ সদস্যকে রেশন কার্ড প্রদান করেছে। অবশিষ্ট গ্রুপ পরিবারগুলির স্থায়ী পুনর্বাসনে স্থানান্তরিত হলে পিডিএস এর আওতায় আনা হবে। নগর উন্নয়নে এটা গর্বের বিষয় যে স্বচ্ছ সার্ভেক্ষণ 2023-এ রাজ্যের আগরতলা পৌর নিগম সবচেয়ে পরিচ্ছন্ন শহরের পুরস্কার পেয়েছে এবং 1 লক্ষের কম জনসংখ্যা বিভাগে রাজ্যের মধ্যে সবচেয়ে পরিষ্কার শহর হিসাবে মোহনপুর পৌর পরিষদকে ভূষিত করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের আওতায় এখন পর্যন্ত 9,191টি গৃহ নির্মাণের কাজ শেষ হয়েছে। গত 2023-24 অর্থ বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের আওতায় আরও 4,370টি গৃহ নির্মাণের কাজ শুরু হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনার ডিবিটির মাধ্যমে সুবিধাভোগীর কাছে প্রায় 100 কোটি টাকা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে ত্রিপুরা অন্যতম সেরা বাস্তবায়নকারী রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। রাজ্য সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজ পরিসরে 100 শয্যা বিশিষ্ট আশ্রয় কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও আমবাসা পৌর পরিষদ এলাকায় গৃহহীনদের জন্য একটি দ্বিতল আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজ চলছে। রাজ্য সরকার উদয়পুর, মেলাঘর, বিরুনিয়া, রানীবাজার এবং মোহনপুর এই 5টি শহরে বজ্র জল ও নোংরা জল শোধনের কাজ শুরু হয়েছে। অবশিষ্ট 6টি শহর ধর্মনগর, কৈলাসহর, কুমারঘাট, আমবাসা, হোয়া এবং তেলিয়ামবায় শীঘ্র কাজ শুরু হবে। 11টি শহরের জন্য প্রকল্প খরচ হবে 95,68,00,000 টাকা। ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ আগরতলা পৌর নিগম ছাড়া বাকি 19টি শহরের মাস্টার প্ল্যান তৈরির জন্য উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্য সরকার বিএফের সাথে একত্রিত হয়ে আগামী 5 বছরে 1,500 কোটি টাকা ব্যয়ে রাজ্য জুড়ে নগর পরিকাঠামো বিনিয়োগের জন্য মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প নামে একটি নতুন প্রকল্প প্রস্তাব করছে। গ্রাম উন্নয়ন পঞ্চায়েতে রাজ্য সরকার নাগরিকদের জীবনযাত্রা স্বাচ্ছন্দ্য বাড়াতে এবং গ্রামীণ স্থানীয় সংস্থাগুলিতে নাগরিকদের বৃহত্তর অংশগ্রহণ সুনিশ্চিত করতে বিভিন্ন কর এবং অন্যান্য স্টেক হোল্ডারদের থেকে নানা ধরনের ফি আদায়ের জন্য বিভিন্ন স্তরে এমনকি গ্রাম স্তরেও ইউপিআই ভিত্তিক নগদ ঋণ লেনদেন চালু করছে। রাজ্য সরকার ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের রাষ্ট্রীয় গ্রাম সড়ক অভিযান প্রকল্পে রাজ্যের মধ্যে এক্সপোজার ভিজিট পরিচালনার জন্য গ্রাম অন্বেষণ নামে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই অভিযানে একটি গ্রামীণ স্থানীয় সংস্থার জনপ্রতিনিধি ও আধিকারিকগণ সর্বোত্তম অনুশীলন সম্পর্কে ধারণা নিতে অন্য একটি গ্রামীণ স্থানীয় সংস্থায় পরিদর্শন করবেন, যা তাদের নিজস্ব এলাকার সর্বোত্তম সেই ব্যবস্থাগুলো প্রয়োগে সহায়তা করবে। রাজ্য সরকার ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত পরীক্ষার মাধ্যমে 395 জন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার গ্রুপ সি নন গেজেটে নিয়োগ করেছে। রাজ্য সরকার 2023-24 অর্থ বছরে প্রাথমিক কর্মসূচি এবং বনায়নের মাধ্যমে গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা 2,95,000 গ্রামীণ পরিবারকে সফলভাবে উপকরণ সরবরাহ করা হয়েছে। জনজাতি কল্যাণে জনজাতিদের আর্থসামাজিক শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে রাজ্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে। এক্ষেত্রে বিশেষ করে শিক্ষা পরিকাঠামো নির্মাণ, দক্ষতা উন্নয়ন, প্রসার ও জনজাতিদের সংস্কৃতি সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 33,923 জন জনজাতি শিক্ষার্থীদের বোর্ডিং হাউস স্টাইপেন্ড প্রদান করা হয়েছে। 74,914 জন পড়ুয়াকে প্রি মেট্রিক স্কলারশিপ এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ দেওয়া হয়েছে। রাজ্য সরকার 5,946 জন জনজাতি শিক্ষার্থীদের মেরিট অ্যাওয়ার্ড, 422 জন শিক্ষার্থীকে এককালীন আর্থিক সহায়তা এবং পাঠ্যপুস্তক সরবরাহ প্রকল্পে 16,600 জন জনজাতি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করেছে। রাজ্য সরকার সারা রাজ্যে জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ এবং মহকুমা আইন পরিষেবা কমিটির মাধ্যমে 1,861টি আইনি সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে। এতে 3,39,197 জন মানুষ অংশ নেয়। গত 8 অক্টোবর 2023 রাজ্যের প্রতিটি জুডিশিয়াল স্টেশনে একটি বিশেষ লোক আদালতের আয়োজন করা হয়েছিল। এতে মোট 23,283টি মামলা নিষ্পত্তির জন্য গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে মোট 16,144টি মামলা নিষ্পত্তি হয়। তার মধ্যে
23,840 টাকা রাজস্ব সংগ্রহীত হয়। শ্রমিক কল্যাণে রাজ্য সরকার নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প 2 চালু করেছে, যা নিবন্ধিত নির্মাণ শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রাপ্ত সুবিধা বৃদ্ধি করে সামাজিক সুরক্ষাকে নিশ্চিত করেছে। উক্ত প্রকল্পে বিবাহের ক্ষেত্রে প্রাপ্ত সুবিধা 25,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা, অন্ত্যেষ্টিক্রিয়ার সহায়তা 5,000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা, মাতৃত্বকালীন সুবিধা 5,000 থেকে বাড়িয়ে 8,000 টাকা, পেনশন 700 টাকা থেকে বৃদ্ধি করে 1,000 টাকা করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে সুবিধা 8,000 থেকে 20,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে সহায়তা 20,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে 40,000 টাকা থেকে 4 লক্ষ টাকা করা হয়েছে। আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার সাথে সামঞ্জস্য রেখে নথিভুক্ত নির্মাণ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা প্রদান করা হবে। নিবন্ধিত মহিলা নির্মাণ শ্রমিকদের 3 মাসের জন্য সবেতন মাতৃত্বকালীন ছুটি প্রদান করা হবে। কর্মসংস্থান সেবা ও জনশক্তি পরিকল্পনায় রাজ্য সরকার বিভিন্ন সরকারি দপ্তরে 4,910টি গ্রুপ সি এবং মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ বি পদে নিয়োগের জন্য ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড গঠন করেছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, এগ্রি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে নিয়োগের জন্য 1,980 জন প্রার্থীর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল এবং যোগ্য প্রার্থীরা রাজ্য সরকারের 35টি দপ্তরে কাজে যোগদান করেছেন। 2023-24 সালে জাতীয় ক্যারিয়ার পরিষেবা প্রকল্পের অধীনে বেসরকারি খাতে চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য 17টি চাকরি মেলা ও নিয়োগ অভিযান রাজ্যে সংগঠিত হয়েছে। তাতে 324 জন প্রার্থী চাকরির সুবিধা পেয়েছেন। চাকরি প্রার্থীদের সুবিধার্থে 2024 সালের মার্চ মাসে বিলোনিয়ায় একটি নতুন জেলা কর্মসংস্থান এক্সচেঞ্জ স্থাপন করা হবে। রাজ্যের প্রায় 1,013টি স্কুল ও কলেজে 2023-24 অর্থবর্ষে ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম পরিচালিত হয়েছিল এবং এতে 15,000-এরও বেশি শিক্ষার্থী চাকরি প্রার্থী অংশ নিয়েছিল। একই সময়ের মধ্যে 7টি ক্যারিয়ার প্রদর্শনী কার্যক্রম পরিচালিত হয়েছিল এবং 3,236 জন শিক্ষার্থী এই জাতীয় প্রোগ্রামে অংশ নিয়েছিল। পূর্ত দপ্তরের পরিকাঠামো উন্নয়নকে রাজ্য সরকার অগ্রাধিকারের সাথে গুরুত্ব দিয়েছে। সেই অনুযায়ী বিদ্যমান সড়কগুলোর রক্ষণাবেক্ষণ এবং সেতুগুলোর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে। বিশেষত সমস্ত কাঠের সেতু এমনকি পুরনো বেলি যে সেতুগুলো প্রতিস্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 2023-24 সালে 462 কিলোমিটার সড়ক সংস্কার ও শক্তিশালীকরণ এবং 11টি আরসিসি সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়াও 1,404 কিলোমিটার রাস্তার রক্ষণাবেক্ষণের কাজ এবং 566 কিলোমিটার পিএমজিএসওয়াই সড়কের নবীকরণের কাজ করা হয়েছে। 2023-24 অর্থ বছরে 250 কিলোমিটার সড়ক শক্তিশালীকরণ ও উন্নতি, 1650 কিলোমিটার রক্ষণাবেক্ষণ, 8টি আরসিসি সেতু নির্মাণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। পূর্ত দপ্তর মেকানিক্যাল শাখার সম্প্রসারণের মাধ্যমে এজিএমসি ও জিবিপি হাসপাতাল, আইজিএম হাসপাতাল এবং ত্রিপুরা মেডিকেল কলেজে কাজের পদাধিকারীর জন্য নতুন মেকানিক্যাল সাব ডিভিশন তৈরি হয়েছে। রাজ্য সরকার 2022-23 সালের মধ্যে 123 কিলোমিটার পিএমজিএসওয়াই সড়ক নির্মাণ করেছে। 10টি জনবসতিকে সংযুক্ত করা হয়েছে। 4টি দ্রুত স্প্যান সেতু তৈরি করা হয়েছে। এপ্রিল 2023 থেকে এখন পর্যন্ত প্রায় 23 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে এবং 5টি জনবসতি সংযুক্ত করা হয়েছে। বর্তমানে পিএমজিএসওয়াই 1 এর আওতায় 156 কিলোমিটার দীর্ঘ 10টি সেতু এবং 42টি সড়ক নির্মাণের কাজ চলছে। পিএমজিএসওয়াই 2 এর আওতায় 45 কিলোমিটার দীর্ঘ 10টি সড়কের আপগ্রেডেশনের কাজ চলছে। পিএমজিএসওয়াই 3 এর অধীনে 232 কিলোমিটার দৈর্ঘ্যের 32টি রাস্তার অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্য সরকার সমগ্র রাজ্যের সার্বিক পরিবহন পরিকাঠামো তথা লজিস্টিক উন্নয়নের লক্ষ্যে উদয়পুরে মাল্টি মডেল লজিস্টিক পার্ক নির্মাণের জন্য জমি চিহ্নিত করেছে। বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরির কাজ চলছে। জাতীয় মহাসড়কের কথা যদি বলি, রাজ্যে 923 কিলোমিটার দৈর্ঘ্যের 6টি জাতীয় মহাসড়কের মধ্যে প্রায় 490 কিলোমিটার ইতিমধ্যে ডাবল লেন স্ট্যান্ডার্ডে উন্নীত করা হয়েছে। 229 কিলোমিটার দৈর্ঘ্যের আরও 4টি জাতীয় মহাসড়ক ঘোষিত হয়েছে।
আগরতলা বাইপাসে ওয়েস্টার্ন বাইপাস পেভ শোল্ডার সহ 4 লেনের সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে, যা বিমানবন্দর হয়ে NH8 আগরতলা বাইপাসের আমতলী নিকটবর্তী সঙ্গে NH 108B মহাসড়কে লেম্বুছড়া নিকটবর্তী সন্ধি স্থাপন করবে। প্রাক নির্মাণ কার্যক্রম চলছে। রাজ্য সরকার GST, ভ্যাট এবং আবগারি শুল্ক সংগ্রহের ক্ষেত্রে ব্যতিক্রমী কাজ করেছে। 2023-24 এবং 2024-25 অর্থবর্ষে জুন 2024 পর্যন্ত GST সংগ্রহের পরিমাণ যথাক্রমে 1,589 কোটি টাকা এবং 477 কোটি টাকা। 2023-24 এবং 2024-25 অর্থবর্ষে 24 জুন 2024 পর্যন্ত GST আদায়ে বৃদ্ধির হার যথাক্রমে 9% এবং 13%। যুব বিষয়ক ক্রীড়া দপ্তর সম্পর্কে যদি এখানে বলি, সম্প্রতি অনুষ্ঠিত জনজাতি খেল মহোৎসব 2023-24 সালে ত্রিপুরায় 3টি স্বর্ণ, 3টি রৌপ্য, 5টি ব্রোঞ্জ পদক জিতেছে। 67 জাতীয় স্কুল গেম 2023-24 ত্রিপুরায় 11টি পদক, 7টি স্বর্ণ, 2টি রৌপ্য এবং 2টি ব্রোঞ্জ জয়লাভ করেছে। খেলাধুলার গুণগত মান বাড়ানোর জন্য বাজারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স খেলো ইন্ডিয়া সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করা হয়েছে, যেখানে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং বর্তমানে জেলা পর্যায়ে 13টি খেলো ইন্ডিয়া সেন্টারে কোচিং করানো হচ্ছে। সারা রাজ্যে 42টি কোচিং সেন্টার খুলেছে রাজ্য সরকার। পানিসাগরে একটি অ্যাথলেটিক্স ট্র্যাক নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বাজারঘাটে অপরটি নির্মাণের কাজ চলছে। বাজারঘাটে সিনথেটিক হকি ট্র্যাক নির্মাণের কাজ শেষ হয়েছে। পানিসাগরে রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশনে সুইমিং পুলের কাজ শেষ হয়েছে। রাজ্যে মোট 7টি সিনথেটিক ফুটবল পার্ক নির্মিত হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের সংস্কৃতির প্রসারে রাজ্য সরকার প্রয়াস অব্যাহত রয়েছে। সারা বছর রাজ্য জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড সুনির্দিষ্টভাবে সম্পাদন করার জন্য তথ্য সংস্কৃতি দপ্তর একটি কালচারাল ক্যালেন্ডার প্রণয়ন করেছে। প্রতি ঘরে সুশাসন কর্মসূচি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। 2022-23 সালে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপিত হয়েছিল। এই বছরও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপিত হচ্ছে। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গোয়ায় স্বাধীনতার বীর যোদ্ধা বিরসা মুন্ডা এবং মোহনপুর মহকুমা সিমনার সিধু কানহু মূর্তি স্থাপন করা হয়েছে। নজরুল কলাক্ষেত্রে কমপ্লেক্স ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সাথে যৌথভাবে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশনের ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ডিজিটাল এডিটিং, সাউন্ড রেকর্ডিং ও ডিজাইনিং, স্ক্রিপ্ট রাইটিং, স্ক্রিন প্লে এবং মোবাইল জার্নালিজমের কোর্স সম্পন্ন হয়েছে। এটা অত্যন্ত গর্বের বিষয় যে গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের মাননীয় রাষ্ট্রপতি ভূমি সম্পদ বিভাগে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন প্রোগ্রামের মূল উপাদানগুলির উপর সেচুরেশন অর্জনের জন্য ত্রিপুরা রাজ্য এবং রাজ্যের 7টি জেলাকে ভূমি সম্মান পুরস্কার প্রদান করেছেন। মিউটেশনের পরে ডিজিটাল মানচিত্র অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য ভূ নকশা সফটওয়্যার তৈরি করেছে, যা জমি রেকর্ড ব্যবস্থাকে উন্নত করছে, যা নাগরিক পরিষেবা প্রদান সুনিশ্চিত করছে। গত 1 বছরে রাজ্য পুলিশ প্রশংসনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে এবং অষ্টাদশ লোকসভার সাধারণ নির্বাচন এবং সদ্য অনুষ্ঠিত 30তম পঞ্চায়েত নির্বাচনে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ডাকাতি, চুরি, খুন, দাঙ্গা, হাঙ্গামা, ধর্ষণ ইত্যাদি ক্ষেত্রে সাধারণ অপরাধ নিয়ন্ত্রণ রয়েছে এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। নেশামুক্ত অভিযানের অঙ্গ হিসাবে গত 1 বছরে সারা রাজ্যে ব্যাপক পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রচুর নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এক্ষেত্রে পুলিশের সাফল্য পেয়েছে। ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্ট পোর্টালের অধীনে ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট প্রতারণার অর্থ হিসাবে 1,85,79,575 টাকা বাজেয়াপ্ত এবং জালিয়াতি হিসাবে 16,11,893 টাকা উদ্ধার করেছে। ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকীকরণের জন্য ন্যায় বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং ক্ষতিগ্রস্ত পক্ষে সুরক্ষা নিশ্চিত করার জন্য 3টি নতুন ফৌজদারি আইন 2023
যথা ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় স্বাক্ষর অধিনিয়ম 1 জুলাই 2014 থেকে কার্যকর করা হয়েছে। ত্রিপুরা পুলিশ আপনারা সবাই জানেন যে 150 বছর উদযাপন করেছে এবং ভারতের কয়েকটি রাজ্য পুলিশের সংস্থার মধ্যে ত্রিপুরা পুলিশ একটি, যাদের আইনের শাসন বজায় রাখার দীর্ঘ ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। পরিশেষে আমি এই ভাবনা দিয়ে বক্তব্য শেষ করতে চাই যে আমার দৃঢ় বিশ্বাস আমাদের সমবেত প্রচেষ্টা ও সহযোগিতামূলক নেতৃত্বের মাধ্যমে আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারব। নাগরিক সমাজ, স্থানীয় সম্প্রদায় এবং স্টেক হোল্ডারদের সক্রিয় অংশগ্রহণ এবং সমন্বয়ের মাধ্যমে আমরা বৃহত্তম অগ্রগতি এবং সমৃদ্ধি অর্জন করতে পারি। আমাদের মিলিত অঙ্গীকার ও সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই রাজ্যকে আরো শক্তিশালী ও উন্নত রাজ্য হিসেবে গড়ে তুলতে পারি। সকলের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকার ও আমাদের মহান স্বাধীনতা দিবসের মূল আহ্বান। সবাইকে নমস্কার, আহ্বান, জয় হিন্দ। প্রয়োজনীয় অনুমতি দিতে সালামী মঞ্চের দিকে এগিয়ে আসছেন আজকের প্যারেড কমান্ডার শ্রীমতী at Rajghat. Professor Dr.